স্টুডেন্টস, আমরা ক্লাস 12-এর অ্যাগ্রোনমি পর পড়ে দিচ্ছি। আজকে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার মাটি, সয়েল। এই সেকেন্ড চ্যাপ্টারও কয়েকটা পার্টে পড়াবো। ফার্স্ট চ্যাপ্টার আমরা অনেকটা 6টা পার্টে পড়ে দিয়েছি, সেগুলো তোমরা দেখতে থাকছো আশা করি। আজকে সেকেন্ড চ্যাপ্টারের প্রথম পার্ট। মাটি দেখো, সূচনা। মাটি উদ্ভিদের আবাসস্থল, এটা আমরা সবাই জানি। এটি উদ্ভিদ খাদ্যের ভাণ্ডার। গাছের বৃদ্ধি ও পরিস্ফুটনের জন্য কতিপয় উদ্ভিদ খাদ্য দরকার। উদ্ভিদের জন্য পরিস্ফুটনের জন্য কতিপয় উদ্ভিদ খাদ্য দরকার। সেই খাদ্য কোথা থেকে পায়? সব মাটি থেকেই পায়। উদ্ভিদ বায়ু, জল ও মাটি থেকে তাদের প্রয়োজনীয় উদ্ভিদ খাদ্য সংগ্রহ করে থাকে। তবে মাটিতে উদ্ভিদ খাদ্যের ভাণ্ডার সীমিত। বারবার ফসল চাষ করার পর মাটিতে উদ্ভিদ খাদ্যের ঘাটতি দেখা যায়। তাই গাছের প্রয়োজনীয় উদ্ভিদ খাদ্য সরবরাহের জন্য মাটিতে জৈব ও অজৈব সার প্রয়োগ করা হয়। মাটি নানা কারণে অম্ল, সার ও লবণাক্ত হয়ে যায়। এই রকম মাটিতে ভালো ফসল জন্মে না। তাই মাটি পরীক্ষা করে নিয়ে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিভিন্ন রাসায়নিক পদার্থ প্রয়োগে মাটি সংস্কার করে নেওয়া দরকার। এরকম মাটির উপরে একই ফসল, যদি একই জমিতে যদি বারবার একই ফসল চাষ করা হয়, তাহলে কি হবে? মাটি তার থেকে সেই ফসলের জন্য যে খাদ্য উপাদান সংগ্রহ করেছে মাটির থেকে, মাটি যেটা দিয়েছে সেটা দিতে দিতে মাটি কিন্তু নিষ্ফলা হয়েছিল শুরু করে। এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন ফসল চাষ করতে হয়। বিভিন্ন ফসল বিভিন্ন খাদ্য উপাদান গ্রহণ করে। তাহলে সেই সব কারণে একই যদি চাষ করা হয়, তাহলে মাটি কোনো কারণে অম্ল হয়, কোনো কারণে আবার লবণাক্ত হয়ে যায়। এই জন্য মাটি পরীক্ষা করে নিতে হয় যে মাটির পজিশনটা কি আছে, মাটির অবস্থাটা কি আছে। সেই পরীক্ষা করে বিভিন্ন খাদ্য উপাদান মাটিতে প্রয়োগ করতে হয়। হ্যাঁ, এই জন্যই সার। ঠিক আছে, দেখো, প্রধান প্রধান উদ্ভিদ খাদ্য উপাদান বা পোষক এবং উদ্ভিদের নিকট তার সহজলভ্যতা। গাছের দেহ গঠন ও সুষ্ঠু বৃদ্ধির জন্য 3টি খাদ্য উপাদান বা পোষকের প্রয়োজন। উদ্ভিদে চাহিদা অনুযায়ী খাদ্য উপাদানগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। যেটা আমরা প্রধান খাদ্য উপাদান বা মুখ্য খাদ্য উপাদান, অপ্রধান খাদ্য উপাদান বা গৌণ খাদ্য উপাদান, আর অনুখাদ্য বা অনুপোষক। এগুলো সব দরকার। কিসের জন্য? মাটির যদি স্বাস্থ্য ভালো না থাকে, তাহলে গাছও স্বাস্থ্য ভালো হবে না। তাহলে গাছের দেহ গঠন ও সুষ্ঠু বৃদ্ধির জন্য 3টি খাদ্য উপাদান বা পোষকের একান্ত প্রয়োজন। এই দেখো, প্রধান খাদ্য উপাদান বা মুখ্য খাদ্য উপাদান কি? গাছ এই শ্রেণীর খাদ্য উপাদান বেশি গ্রহণ করে। তাহলে যেটা বেশি গ্রহণ করে সেটাই প্রধান, যেটা বেশি দরকার। অপ্রধান খাদ্য উপাদান, গৌণ খাদ্য উপাদানের মধ্যে আছে গাছ এই শ্রেণীর খাদ্য উপাদান কম মাত্রা গ্রহণ করে। নামেই বুঝতে পারছো, অপ্রধান মানে প্রধানের থেকে একটু কম। আর অনুখাদ্য বা অনুপোষক কি? গাছ এই শ্রেণীর খাদ্য উপাদান খুব কম মাত্রায় গ্রহণ করে, সেগুলো হচ্ছে অনুখাদ্য বা অনুপোষক। এবার এগুলো আস্তে আমরা জানবো। দেখো, খাদ্য উপাদানগুলো তোমাদের যদি বই খুলে দেখো, তখন দেখবে নাম এবং গাছ কোথা থেকে সংগ্রহ করছে ছকের আকারে দেওয়াই গেছে। প্রধান উদ্ভিদ খাদ্য, যেটা মেজর প্লান্ট নিউট্রিয়েন্টস, উৎস অধিকাংশ জল ও বাতাস থেকে। সেগুলো কি কি পাই আমরা? কার্বন। প্রধানের মধ্যে দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তাই যদি আমাদের প্রধান উদ্ভিদ খাদ্য, এটা কি, তাহলে আমরা বলবো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। ঠিক আছে, আর এগুলো সব কোথা থেকে পাচ্ছি? কার্বন, হাইড্রোজেন, আর এগুলো তো জল আর বাতাস থেকে পাচ্ছি কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। আর মাটি থেকে কি পাচ্ছি আমরা? মাটি থেকে পাচ্ছি নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। আর এই নাইট্রোজেন এন, ফসফরাস পি, পটাশিয়াম কি, এগুলো তোমরা আগে জেনেছো, ছোটবেলায় তোমরা এগুলো বিজ্ঞান বইতে পড়েছো। আর গৌণ উদ্ভিদ খাদ্য কি কি আছে? গৌণ উদ্ভিদ খাদ্যের মধ্যে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। তাহলে আমরা যদি বলি গৌণ উদ্ভিদ খাদ্য, সেইগুলো হচ্ছে যেটা অপ্রধান আর কি, সেটা একটু কম লাগে, প্রধানের থেকে একটু কম লাগে, সেটা হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর সালফার। আর অপ্রধান উদ্ভিদ খাদ্য বা অনুখাদ্য, তোমাদের যদি প্রশ্ন আসে যে অনুখাদ্য কয়েকটি বা দুটি অনুখাদ্য নাম দাও, তাহলে লিখবে ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, কপার, বোরন, জিঙ্ক বা দস্তা, ক্লোরিন, লৌহ। এগুলো হচ্ছে অপ্রধান উদ্ভিদ খাদ্য বা অনুখাদ্য। আগে বলেছে অনুখাদ্য কি? এই খাদ্য উপাদান খুব কম মাত্রায় উদ্ভিদ গ্রহণ করে, এগুলো হচ্ছে অনুখাদ্য। এছাড়া আরো কি কি আছে? এছাড়া সিলিকন, SiR কি, অ্যালুমিনিয়াম, কোবাল্ট, আয়োডিন প্রভৃতি খাদ্য উপাদান গাছ খুব কম মাত্রায় গ্রহণ করে, তাই এদেরকে অনুপোষক বলা হয়। তো যদি প্রশ্ন আসে অনুপোষকের উদাহরণ দাও, তাহলে কি লিখবে? সিলিকন, অ্যালুমিনিয়াম, কোবাল্ট, আয়োডিন, এগুলোর নাম লিখে দেবে। ঠিক আছে, এই যে সিলিকন, অ্যালুমিনিয়াম, কোবাল্ট, আয়োডিন প্রভৃতি খাদ্য উপাদানগুলো গাছ খুব কম মাত্রায় গ্রহণ করে, তাই এদেরকে অনুপোষক বলা হয়। গাছ মাটি থেকে এগুলো গ্রহণ করে। তাহলে যখন মাটি থেকে এগুলো গ্রহণ করে, তাহলে মাটিতে তো সেগুলো থাকতে হবে। এবার দেখো, মাটিতে প্রধান খাদ্য উপাদানগুলো কোন আকারে থাকে তার একটা চার্ট। খাদ্য উপাদানের মধ্যে নাইট্রোজেন, দেখো জটিল, জলে অদ্রবণীয় ও সহজলভ্য, অসুবিধাকর। এটার মধ্যে কি আছে? জৈব যৌগে প্রোটিন ও অ্যামিনো অ্যাসিড, কলয়েড আকারে ও বিয়োজনযোগ্য।
আর সহজ আকারে জলে দ্রবণীয় বা সহজলভ্য সেটা হচ্ছে অ্যামোনিয়াম লবণ NH4, এটা আয়ন, নাইট্রাইট লবণ আর নাইট্রেট লবণ। ফসফরাস খাদ্য উপাদানের নাম হচ্ছে ফসফরাস। এটা জটিল জলের অদ্রবণীয় বা সহজলভ্য অসুবিধা এর মধ্যে আছে। এক হচ্ছে মূল উৎস যথা অ্যাপাটাইট, 2 হচ্ছে ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম ও লৌহ ফসফেট, আর 3 হচ্ছে জৈব কাইটিন, নিউক্লিক অ্যাসিড ও অন্যান্য জৈব। আর এটা সরল আকার বা জলে দ্রবণীয় বা সহজলভ্য ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম গঠিত ফসফেট আর দ্রবণীয় জৈব যৌগ। এবার দেখো পটাশিয়াম খাদ্য উপাদানের নাম পটাশিয়াম। এক হচ্ছে প্রাথমিক খনিজ পদার্থ যথা মাইকা, ফেলসপার প্রভৃতি, আর গৌণ খনিজ পদার্থ যেমন অ্যালুমিনিয়াম, সিলিকেট, বিশেষ করে ইলাইট, ক্লে কণায়। আর এদিকে সরলাকার বা জলদ্রবণীয় সহজলভ্য পটাশিয়াম আয়ন ক্লে কণা দ্বারা শোষিত, আর পটাশিয়াম লবণ যেমন সালফেট ও কার্বনেট। এরপরে দেখো খাদ্য উপাদান হচ্ছে ক্যালসিয়াম। মূল খনিজ পদার্থ যেমন ফেলসপার, ক্যালসাইট ও ডলোমাইট প্রভৃতি থাকে। আর সরলাকার বা জলদ্রবণীয় সহজলভ্য ক্লে কলয়েডে শোষিত ক্যালসিয়াম আয়ন নানা আকারের সরল ক্যালসিয়াম লবণ। আর ম্যাগনেসিয়াম এক হচ্ছে মূল খনিজ পদার্থ যথা মাইকা, ডলোমাইট, সারপেন্টাইন প্রভৃতি, আর 2 হচ্ছে গৌণ খনিজ পদার্থ যেমন অ্যালুমিনিয়াম, সিলিকেট, বিশেষ করে মন্টমরিলোনাইট, ক্লে কণায়। আর এদিকে সরলাকার বা জলদ্রবণীয় বা সহজলভ্য ক্লে কলয়েডে শোষিত ম্যাগনেসিয়াম আয়ন আর নানা আকারের সরল ম্যাগনেসিয়াম লবণ। সালফারের ক্ষেত্রে খাদ্য উপাদানের নাম সালফার। খনিজ যৌগ যথা পাইরাইট, জিপসাম, জৈব কলয়েড যা বিয়োজনযোগ্য। আর হচ্ছে সরলাকার বা জলদ্রবণীয় সহজলভ্য নানা রকমের সালফাইড, আর ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম গঠিত সালফেট এগুলো। এবার দেখো বিভিন্ন খাদ্য উপাদান গাছ কি আকারে গ্রহণ করে, এই খাদ্য উপাদানের নাম আর কি আকারে গ্রহণ করে এগুলো একটু মনে রাখবে, 2-1টা প্রশ্ন আসে এর থেকে। যেমন নাইট্রোজেন N গাছ কি আকারে গ্রহণ করে, অ্যামোনিয়াম NH4 আর নাইট্রেট NO3 আয়ন এইভাবে গ্রহণ করে। আর ফসফরাস P ফসফেট আকারে গ্রহণ করে। পটাশিয়ামকে কি করে, পটাশিয়াম আয়ন হিসেবে গ্রহণ করে। ক্যালসিয়াম হিসেবে গ্রহণ করে, ক্যালসিয়াম আয়ন হিসেবে। ম্যাগনেসিয়াম হিসেবে গ্রহণ করে। ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানাম হিসেবে গ্রহণ করে, ম্যাঙ্গানাম হিসেবে। আর গন্ধক বা সালফার সালফেট আকারে গ্রহণ করে। আর লোহা ফেরাস ও ফেরিক, এগুলো তোমরা 9-এ পড়েছো, এগুলো 9-10-এ তোমাদের বিজ্ঞান বইতে ছিল। তামা বা কপার এটা কিউপ্রিক। আর দস্তা বা জিঙ্ক এটা জিঙ্ক আকারে গ্রহণ করে। আর বোরন বোরেট, আর মলিবডেনাম মলিবডেট, আর ক্লোরিন আকারে গ্রহণ করে। ঠিক আছে, এবার দেখো এই যে উদ্ভিদ খাদ্যগুলো এগুলোর উৎসটা কি। উদ্ভিদ খাদ্য উপাদান উৎস কতিপয় পদার্থ প্রয়োগ করে মাটিতে উদ্ভিদ খাদ্যের প্রয়োজন মেটানো হয়। যেমন তার মধ্যে একটা হচ্ছে জৈব সার, রাসায়নিক সার, সবুজ সার, মাটি শোধনকারী বিভিন্ন পদার্থ, রোগনাশক ঔষধ, এগুলো সব বিভিন্ন খাদ্য উপাদান প্রয়োগ করে। জৈব সার দেখো, জৈব সার জিনিসটা কি, জীবজাত সারকে জৈব সার বলে। খামারের সার, আবর্জনা সার, খোল, হাড় গুঁড়ো প্রভৃতি জৈব সার। জৈব সার প্রয়োগ করলে মাটিতে অধিক পরিমাণে জৈব পদার্থ ও কম পরিমাণে গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদান সরবরাহ হয়। ঠিক আছে, তোমাদের প্রশ্ন আসতে পারে জৈব সার কি, আর জৈব সারের ভূমিকা কি, জৈব সার কি কি কাজে লাগে লিখে দিতে হবে। জীবজাতীয় সারকে জৈব সার বলে। খামারের সার, আবর্জনা সার, খোল, হাড়গুলো প্রভৃতি জৈব সার। জৈব সার প্রয়োগ করলে মাটিতে অধিক পরিমাণে জৈব পদার্থ ও কম পরিমাণে গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদান সরবরাহ হয়। রাসায়নিক সার, কলে কারখানায় রাসায়নিক পদ্ধতিতে উৎপন্ন সারকে রাসায়নিক সার বলে। অ্যামোনিয়াম সালফেট, ইউরিয়া, ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট CaN আর অ্যামোনিয়াম ক্লোরাইড, সুপার ফসফেট, মিউরিয়েট অফ পটাশ, পটাশিয়াম সালফার প্রভৃতি রাসায়নিক সার। তোমাদের যদি রাসায়নিক সারের উদাহরণ দেয় তোমরা এগুলো বলে দেবে। আর হচ্ছে সবুজ সার। সবুজ সার জমিতে জৈব পদার্থ ও নাইট্রোজেন সরবরাহ করে। শিম্বি গোত্রীয় গাছ যথা ধৈঞ্চা, শন প্রভৃতির সবুজ সার হিসেবে চাষ করলে হেক্টরে 60 থেকে 80 কেজি নাইট্রোজেন যুক্ত হয়। এই জন্য বিভিন্ন সময় পরপর ফসল বিভিন্ন একই ফসলে চাষ না করে মাঝে মাঝে এই সবুজ সার জাতীয় মানে ধৈঞ্চা, শন এগুলো যদি চাষ করা হয় মাটির উর্বর হয় আর কি, এই শিম্পি গোত্রীয় গাছ চাষ করলে। আর মাটি শোধনকারী পদার্থ কি আছে, মাটির অম্ল ও ক্ষার সংশোধনের জন্য যথাক্রমে চুন ও জিপসাম প্রয়োগ করা হয়। তোমাদের প্রশ্ন আসে যে মাটি শোধনকারী পদার্থ নাম কি, কিভাবে মাটি শোধন করা যায়। দেখবে মাটির অম্ল ও ক্ষার শোধনের জন্য যথাক্রমে চুন ও জিপসাম প্রয়োগ করা হয়। অম্ল সংশোধনের জন্য চুন আর ক্ষার সংশোধনের জন্য জিপসাম, এটা মনে রাখবে। চুনের মাধ্যমে মাটিতে ক্যালসিয়াম এবং জিপসামের মাধ্যমে ক্যালসিয়াম ও সালফার মাটিতে যুক্ত হয়।
এবার দেখো রোগনাশক ঔষধ। রোগ দমন করার জন্য তামা ও দস্তা গঠিত ঔষধ প্রয়োগ করা হয়। এর থেকে গাছ যথাক্রমে তামা ও দস্তা পায়, ফলে গাছের রোগ দমনের সঙ্গে সঙ্গে গাছ কিছু খাদ্য উপাদান পেয়ে যায়। এবার যে সবকিছু পেয়ে যায় তা না, মাটি থেকে বিভিন্ন খাদ্য উপাদান আবার অপচয় হয়। কিরকম অপচয়? মাটি থেকে উদ্ভিদ খাদ্যের অপচয়। দেখো, মাটিতে বিভিন্ন উপায়ে উদ্ভিদ খাদ্যের পরিমাণ বৃদ্ধি পায়, অপরদিকে তেমনি বিভিন্ন উপায়ে মাটি থেকে উদ্ভিদ খাদ্যের অপচয়, তার ফলে জমির উর্বরতা হ্রাস পায়। যেমন একটা হচ্ছে শস্য চাষের দ্বারা। দেখো, জমি থেকে ফসল কেটে নিলে বছরে হেক্টর প্রতি 45 থেকে 57.5 কেজি নাইট্রোজেনের অপচয় হয়। মাটিতে শতকরা গড়ে 0.55 ভাগ নাইট্রোজেন থাকে। ফসল কেটে নিলে বছরে হেক্টর প্রতি মোট নাইট্রোজেনের শতকরা 10 থেকে 12 ভাগ নষ্ট হয়। দানা শস্য অন্যান্য ফসলের চেয়ে বেশি পরিমাণে নাইট্রোজেন গ্রহণ করে। উদ্ভিদ মাটি থেকে খাদ্য উপাদান শোষণ করে নিজেদের প্রয়োজন মেটায় ও উদ্বৃত্ত অংশ খাদ্য হিসেবে পাতা, কাণ্ড, মূল ও ফলে জমা করে রাখে। জমি থেকে ফসল কেটে নিলে জমির উর্বরতা হ্রাস পায়। জমিতে আগাছা জন্মালে জমির উর্বরতা হ্রাস পায়। আগাছা মাটি থেকে ফসলের চেয়ে বেশি পরিমাণে খাদ্য গ্রহণ করে, তাই সময় মতো আগাছা দমন করা না হলে জমির উদ্ভিদ খাদ্যের ব্যাপক অপচয় হয়। এই আগাছায় বেশি পরিমাণ হয়ে গেলে তো ফসল তো হবেই না। আর আগাছা মাটি থেকে যে উদ্ভিদ খাদ্যগুলো নিয়ে নিচ্ছে সেগুলো তো আমাদের আগাছা জিনিসটা কি? আগাছা মানে যে ফসল যখন যেখানে দরকার নেই সেই ফসল বা সেই গাছই হচ্ছে আগাছা। তো সেইগুলো উদ্ভিদ খাদ্য নিয়ে নিলে তো মাটি তো হবেই, অপচয় তো হচ্ছে। দেখো, মাটি থেকে বিভিন্ন শস্যের মাধ্যমে উদ্ভিদ খাদ্যের একটা অপসারণের চার্ট তোমাদের দিয়ে আছে। দেখো বইতে, ধান 6308, গম 2242, হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে হেক্টর প্রতি কত কেজিতে আর কি। আখ, আলু, পাট এগুলো তোমরা একটু বইতে দেখে নেবে। এবার দেখো, নিঃসরণ প্রক্রিয়ার দ্বারা বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে এবং বেশি পরিমাণে জলসেচ করলে উদ্ভিদ খাদ্য দ্রবণীয় অবস্থায় মাটির নিচে চলে যায়। মাটির গ্রথন, বৃষ্টিপাতের পরিমাণ, শস্য সূচি, কর্ষণ ইত্যাদির উপর এটা নির্ভর করে। বালি মাটিতে নিঃসরণ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য বেশি পরিমাণে নষ্ট হয়। নিঃসরণ প্রক্রিয়ায় শস্য চাষ অপেক্ষা কম পরিমাণ নাইট্রোজেন মাটি থেকে অপচয় হয়। নিঃসরণ প্রক্রিয়ায় ফসফরাস ও পটাশিয়াম, এটা হচ্ছে একর প্রতি শতকরা 1.4 ভাগ, অপচয় খুব কম। এবার দেখো, মুখ্য বা প্রধান খাদ্যমৌল, অনুখাদ্য বা অপ্রধান খাদ্যমৌলের মধ্যে পার্থক্য। তোমাদের এটা খুব প্রশ্ন আসে, যে মুখ্য বা প্রধান খাদ্য মৌল আর অনুখাদ্য অপ্রধান খাদ্য মৌলের মধ্যে পার্থক্য। তোমরা দুটো তিনটে পার্থক্য একটু মুখস্থ রাখবে। দেখো, মুখ্য বা প্রধান খাদ্য মৌল, এক হচ্ছে মুখ্য বা প্রধান খাদ্য মৌল উদ্ভিদের পুষ্টিতে বেশি মাত্রায় প্রয়োজন হয়। নামই বুঝতে পারছো, মুখ্য মানে বেশি লাগে। আর অপ্রধান বা অনুখাদ্য মৌল, অনুখাদ্য বা অপ্রধান খাদ্য মৌল উদ্ভিদের পুষ্টিতে খুব কম পরিমাণে প্রয়োজন। 2 নম্বর পয়েন্ট, প্রধান খাদ্যমৌল কোষ গঠনের জন্য একান্ত আবশ্যক। আর 2 নম্বর পয়েন্ট, অনুখাদ্য কোষ গঠনের জন্য অতি আবশ্যিক নয়, এগুলো অনুঘটক হিসেবে কাজ করে। 3 হচ্ছে, দেখো, প্রধান খাদ্যমূলের অভাবজনিত লক্ষণ অতি সুস্পষ্ট, মানে যদি অভাব ঘটে তাহলে তোমরা উদ্ভিদের চেহারায় সেটা বোঝা যাবে। অনুখাদ্য মৌলের অভাবজনিত লক্ষণ তত সুস্পষ্ট নয়। 4 হচ্ছে, উদ্ভিদ এই খাদ্য মৌলগুলো প্রধানত মূলরোম ও পত্র রন্ধ্রের মাধ্যমে মাটি ও বায়ু থেকে বেশি মাত্রায় সংগ্রহ করে বা গ্রহণ করে, এগুলো হচ্ছে প্রধান। আর অপ্রধানের ক্ষেত্রে 4 নম্বর, উদ্ভিদ এই খাদ্য মৌলগুলো কেবল মাটি থেকে মূলরোমের মাধ্যমে কম মাত্রায় গ্রহণ করে। 5 নম্বর, দেখো, উদ্ভিদের পুষ্টিতে এই খাদ্যমূল বেশি পরিমাণে লাগে বলে এদের যে কোনো একটির অভাবে পুষ্টি দারুণভাবে বিঘ্নিত হয়। এটা হচ্ছে মুখ্য যদি অভাব ঘটে খুব বিঘ্ন হবেই। আর অন্যদিকে অপ্রধানের ক্ষেত্রে 5 নম্বর পয়েন্টে কি আছে, উদ্ভিদ পুষ্টিতে এই খাদ্যমূলগুলো কম মাত্রায় লাগে বলে এদের কোনো একটির অভাব খুব বেশি ক্ষতি হয় না। কোনো একটির অভাব করলে খুব বেশি যে ক্ষতি হয় তা হয় না। এবার দেখো, প্রধান খাদ্যমূলের সংখ্যা বেশি, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার প্রভৃতি। আর অপ্রধান খাদ্যমূলের সংখ্যা কম, যেমন ব্রোজ, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, জিঙ্ক, সিইউ, এফি, এই যে লোহা, এগুলো। এবার দেখো, বায়বীয় অবস্থায় অপচয়। সাধারণত বায়বীয় অবস্থায় নাইট্রোজেনের অপচয় হয়, যথা ডিনাইট্রিফিকেশন। তোমাদের প্রশ্ন আসে, ডিনাইট্রিফিকেশন কি? ডিনাইট্রিফিকেশন হচ্ছে মাটিতে বিভিন্ন প্রকার জীবাণুর দ্বারা নাইট্রেট, নাইট্রোজেন বিজারিত হয়ে মৌলিক নাইট্রোজেনে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ায় নাইট্রোজেন, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড ও মৌলিক নাইট্রোজেনের আকারে বায়ুমণ্ডলে চলে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। ঠিক আছে, এখানে তোমাদের একটা দেয়া আছে, পরপর তোমরা একটু বইটা খুলে একটু দেখে নেবে। এই যে NH2, এটা নাইট্রেট আয়নীকরণ, NH3 হচ্ছে, সেখান থেকে NO3 থেকে এবার NO2, HNO2
HNO H2N2O2 থেকে NO2 এইভাবে দেখো। তারপরে সেখান থেকে ডিনাইট্রিফিকেশন কি হচ্ছে, NO2 NH2 আর N2, এই হচ্ছে ডিনাইট্রিফিকেশন। আর ডিনাইট্রিফিকেশনের প্রস্তাবিত জৈব রাসায়নিক গতিপথ, এটা তোমরা একটু বইতে দেখে নেবে। এরপর দেখো মাটির নাইট্রাইট, অ্যামোনিয়া গঠিত যৌগ সালফার গঠিত যৌগ কার্বোহাইড্রেটের সংস্পর্শে এলে বিক্রিয়ার ফলে মৌলিক নাইট্রোজেন সৃষ্টি হতো বায়ুমণ্ডলে মিশে যায়। যেমন নাইট্রাইট ও ইউরিয়া, এটা যদি তোমার বিক্রিয়া ঘটানো হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, জল হচ্ছে, আর নাইট্রোজেন হচ্ছে। আর নাইট্রোজেনটা কি হচ্ছে, বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে। এখানে দেখো একটা দেওয়া আছে 2NO2 প্লাস CONH2 ইউরিয়া, এটা ইউরিয়া, আর CO2 2H2O আর 2N2। এবার দেখো অনেক সময় মাটির অ্যামোনিয়া ঘটিত লবণ জীবাণু দ্বারা বিজারিত হয়ে মৌলিক নাইট্রোজেন বা অ্যামোনিয়া সৃষ্টি করে। এই মৌলিক নাইট্রোজেন ও অ্যামোনিয়া বায়ুমণ্ডলে মিশে যায়। এরপর দেখো মাটির দ্বারা ক্ষয়, মাটির ক্ষয় দ্বারা আর কি, মাটির ক্ষয়। মাটির উপরীয় স্তর জল ও বাতাস দ্বারা ক্ষয় হলে জমির উর্বরতা হ্রাস পায়, কারণ মাটির উপরের স্তরে উদ্ভিদ খাদ্য বিশেষ করে নাইট্রোজেন থাকে। মাটির ক্ষয় দ্বারা অন্যান্য উদ্ভিদ খাদ্য অপেক্ষা নাইট্রোজেনের অপচয় বেশি হয়। সুতরাং মাটির ক্ষয়ীভবন হতে থাকলে মাটির উর্বরতা শক্তি ক্রমাগত হ্রাস পাবে। স্টুডেন্টস, আজকে পর্যন্ত এটা তোমরা শুনবে, তাহলে তোমাদের কিছুটা হলেও বুঝতে পারবে। আজকে পর্যন্ত, পরবর্তীতে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।